আসসালামু আলাইকুম। যে রক্তে ঋণ শোধ হইল না, যে রক্ত কিনে নিল অর্থবিত্তশালীরা, ক্ষমতাশালীরা, যে রক্ত ছিন্নমূল মানুষের শরীর ভিজলেও, যে রক্তে সংবিধান ভেজেনি, যে রক্তে বাংলার পতাকা ভেজেনি, যে রক্তে শক্তিশালীর হাতকে রক্তে রঞ্জিত করতে পারেনি, বৃথা গেল যে রক্ত, যে বিপ্লব, সেটাই হলো 24শে আগস্ট। হ্যাঁ, হত্যা মামলায় অনেককেই নামে মামলা হচ্ছে, অনেকেই অ্যারেস্ট হচ্ছে, রিমান্ডে যাচ্ছে, বিচার কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু রক্ত যে জন্য ঝরানো হয়েছিল, যে উদ্দেশ্য নিয়ে রক্ত বিলিয়ে দিয়েছিল তরতাজা প্রাণগুলো, জীবনগুলো, সেই রক্ত অর্থের বিনিময়ে কলঙ্কিত রক্তের মতোই কালো কুৎসিতে পরিপূর্ণতা পেয়েছে বাংলার এই 24শে আগস্ট বিপ্লব। হ্যাঁ, আমি যেটা বলছি শুনতে খারাপ দেখা গেলেও, শোনা গেলেও, ভাবতে অন্যরকম মনে হলেও, সব কিছুর শেষে যেটা আপনি আমি এখন অনুধাবন করছি, সেইটা নিয়ে ভেবে দেখুন, কে দেশ থেকে চলে গেল, কারা দেশ থেকে তাদেরকে বিতাড়িত করে দিল। এটা একটি দৃশ্যত ঘটনা, কিন্তু এর অন্তর্ধামে, অন্তরালে তো খুব বড় ধরনের মানুষের একটি উদ্দেশ্য ছিল। বিপ্লব, আন্দোলন, অভ্যুত্থান কাউকে তাড়িয়ে দিবার জন্যই কি করা হয়েছিল? এ পর্যন্ত কি শেষ ছিল? হ্যাঁ, তাড়িয়ে দিবার জন্য করা হয়েছিল, সেটা সংখ্যার হয়তো একক, অনেকগুলো সংখ্যার একক একটি সংখ্যা মাত্র, একজন স্বৈর শাসককে তাড়িয়ে দেওয়া। দ্বিতীয় পর্বে যদি আসেন, সেই স্বৈর শাসকের ভিত্তি যে রাজনৈতিক দল, সেটাকে এখন নিষ্ক্রিয় করা থাকলেও যারা এটাকে ধারণ করে, যারা এটাকে বহন করে 15-16 বছর এদেশের দুর্বৃত্তের সর্বোচ্চ আখড়ায় পরিণত করেছিল যে মানুষগুলো, তার কতজন? আপনি হয়তো বলবেন হ্যাঁ, আরসিসি পিলারের যেগুলো দৃশ্যত ছিল তারা চলে গেছে, কিন্তু তারা কাদের উপরে ভর করে, কাদের ঘাড়ে পা দিয়ে সেই জায়গাটাতে তাদের স্থায়ী একটি স্থাপনা তৈরি করে নিয়েছিল, সে জায়গা তাতে কতটুকুন হাত পড়েছে? বিপ্লব সংগঠিত হয়েছে, কিন্তু বিপ্লব পূর্ণতা পায়নি। বিপ্লব, অভ্যুত্থান সংগঠিত হয়েছে, কিন্তু তার চূড়ান্ত উদ্দেশ্য হাসিল হয়নি, সম্ভাবনা। যারা মারা গেছে তারা কারা? আমি তুচ্ছ তাচ্ছিল্য করে বলছি না, আপনাদেরকে খুব গভীরে, সূক্ষ্মভাবে একটু টাচ করাতে চাচ্ছি, একটু সুচের খোঁচা দিতে চাচ্ছি। যারা মারা গেছে, আহত হয়েছে, এরা কি প্রখ্যাত, পরিচিত, বিখ্যাত কোনো ব্যক্তি? রাজনৈতিক অঙ্গনের কোনো চিনামুখ ব্যক্তি? রাজনৈতিক যারা ওয়ার্ড কমিটিতেও ছিল, যে কোনো দলেরই হোক, তাদের কোনো সন্তান, তারা কেউ? হ্যাঁ, এখানে জামাত বলতে পারে আমাদের ছেলেরা মারা গেছে, কিন্তু যারা মারা গেছে, শহীদ হয়েছে, তাদেরকে জামাত নিজেদের বলে দাবি করেনি। যারা আহত হয়েছে বা আন্দোলনের সাথে যারা ছিল, তাদেরকে জামাত আইডেন্টিফাই করছে এবং তাদের বলে তারা দাবি করছে, কিন্তু যারা শহীদ হয়েছেন তারা কারা? খারাপ শোনা যাবে, তারপরেও আমি বলি, যেটা আমার একেবারে আত্মায় আঘাত লেগেছে, তারা দেশের ভুইফোর। কারণ তাদের পরিবারকে কিছু টাকা দিচ্ছে, অর্থ করে দিচ্ছে, চিকিৎসা বাবদ কিছু সহায়তা করছে, এটাই তাদের সান্ত্বনা। এজন্য বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেল, এজন্য
মানে কি বলবো, নদীতে পড়ে মারা গেল। এই জন্য নিজেরা নিজেরা মারামারি করে, নিজেরা বললে আবার তো অর্থকরী পাওয়া যায় না, যে কোনোভাবেই হোক মারা গেল। তাই অর্থ দিয়ে 24-এর অভ্যুত্থান বিপ্লবকে কিনে নিয়ে তাদের পরিবারকে শুধু ওটুকুই সান্ত্বনার বাণী দিয়ে 24-এর অভ্যুত্থান বাংলার ইতিহাস থেকে বিলীন হয়ে গেল, মুছে গেল, ধ্বংস হয়ে গেল। কথাটা কেন বলছি? আমার কি মনে হয়, যেখানে দরকার ছিল আমাদের প্রয়োজন 1 সের, সেখানে হয়তো আমরা 1 কুয়া বা আধা সের দিয়েছি। যেখানে 1 বালতি রক্তের প্রয়োজন ছিল, আমরা হয়তো আধা বালতি রক্ত দিয়েই ঘরে ফিরে গেছি। আর আধা বালতি রক্ত যেটা প্রয়োজন ছিল, আমরা সেটা দিতে হয়তো ভুলে গেছি। এত বড় একটি আন্দোলন সংগঠিত হলো, একটি অভ্যুত্থান সংগঠিত হলো, এত বড় একটি স্বৈরার শাসক দেশ থেকে পালিয়ে গেল। আপনি অন্য সেন্সে নেবেন না, অন্যভাবে নেবেন না, আমি যে সেন্সে বলছি সেইটার ভিতরে থেকে চিন্তা করুন। পছন্দ হলে হলেও, না হলে নাই, এটা ভাববার বিষয় না, বা এটা ঘাড়ে চাপানোর জন্য বলছি না। মানে প্রধানমন্ত্রীর বাসভবনে আক্রমণ হলো, কিছু থানা আক্রমণ হলো, কিছু পুলিশের অস্ত্র লুট হলো, কিছু পুলিশকে মারা হলো। অভ্যুত্থানের একবার চূড়ান্ত পর্যায়ে এসে পুলিশকে মারা হলো। এই জন্যই হয়তো পুলিশের উপর আক্রোশটা বেশি ছিল। পুলিশ যাদের হয়ে কাজ করেছিল বা তখনও করছিল, সেই রাগে পুলিশের উপরে সেই রাগটা ঝাড়া হলো। কিন্তু পুরা অভ্যুত্থান জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত যে অভ্যুত্থানে রক্ত গেল, আমি সেই রক্তটাকে আধা বালতি মনে করছি, আধা সেরই মনে করছি। পুরো 1 সের বা 1 বালতি পূর্ণতা করতে হলে দরকার ছিল যাদের বিরুদ্ধে এই অভ্যুত্থান, যাদের বিরুদ্ধে বিপ্লব সংগ্রাম, যাদের বিরুদ্ধে লড়তে গিয়ে যে আধা বালতি বা আধা সের রক্ত আমাদের সন্তানেরা ঝরিয়েছে, সেই আধা বালতি রক্তকে পূর্ণ 1 বালতিতে পরিপূর্ণ করতে হলে, অর্থাৎ বিপ্লবকে পরিপূর্ণ করতে হলে তারপরে যে ফলথ্রু, অর্থাৎ এই সংগঠিত হবার জন্য যারা দায়ী ছিল, এই সংগঠিত হওয়ার সময় তাদের পুলিশের বাইরেও যারা বাধা ছিল, তাদের একটি প্রাণ, আপনারা হয়তো বলবেন যে আমি উস্কানি দিচ্ছি বা মব জাস্টিসের কথা বলছি। গণ অভ্যুত্থান যখন শুরু হয়, বিপ্লব যখন শুরু হয়, সেটা মব জাস্টিসের ভিতরে আর পড়ে না। অর্থাৎ যাদের বিরুদ্ধে জনগণ লড়াই করে, সংগ্রাম করে, রক্ত দিতে শুরু করে, যাদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা যদি কেউ মারা যায়, সেই অত্যাচারী গোষ্ঠীর, সেটা মবের ভিতরে পড়ে না, বরং সেটাই হয় মূল জাস্টিস, সেটাই হয় ন্যায় বিচারের প্রতীক। কিন্তু এদেশে 5ই আগস্টের শেখ হাসিনার বাসভবনে আক্রমণের পরের থেকে কেন আর একটি প্রাণও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি? সেই রক্ত পূর্ণ বালতিতে পরিণত করতে বা এই আন্দোলনকে পরিপূর্ণতায় আনতে কেন আর পরবর্তীতে একটি প্রাণও ক্ষতিগ্রস্ত হয়নি? একটি প্রাণেরও কোনো জীবন নাশের মতো কোনো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়নি, যেখানে তারা নিজেরাই বলছিল 3 লাখ মারা যাবে, 2 লাখ মারা যাবে, 1 লাখ মারা যাবে। অত্যন্ত দুঃখের সাথে এটা কি আমরা বিবেচনা করতে পারি না? বিপ্লবের একজন চলে যাওয়ার মাত্রই বিপ্লব শেষ হয়ে যায় না। বিপ্লব তো মাঠে থাকবে ততদিন, চূড়ান্ত বিপ্লবের যে উদ্দেশ্য, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত। এই যে ব্যর্থতা নিয়ে রাজপথেই থাকুক আর বিপ্লবীরা ঘরেই থাকুক, আর বিপ্লবীরা যে নামেই জিয়ে থাকুক না কেন, বিপ্লবের তো ধ্বংস হয়ে গেছে সেই 5ই আগস্টের শেখ হাসিনা চলে যাওয়া এবং তার বঙ্গভবনে আক্রমণের মধ্যে দিয়েই। তারপরে যে কি হবে, কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল, এটাকে আর ভাবার কেউ কিছুই মনে করেনি। যার জন্যই আজকে এই ব্যর্থতা নিয়েই, আজকে এই হেরে যাওয়া নিয়েই
পূর্ণতার স্বাদ গ্রহণের যে অতৃপ্তের ঢেকুর তুলছি আমরা, এটা বড় ধরনের একটি আকাঙ্ক্ষার জায়গা তৈরি করে দিয়ে গেল। যতটুকুন রক্ত ঝরালো, এ রক্ত মূল্যহীন। আমি মূল্যহীন বলবো না, কিছুটা সূত্রপাত ঘটিয়ে রেখে গেল। এই রক্ত আরও ক্ষুধা বাড়িয়ে দিয়ে গেল। এই রক্ত আরও হাহাকারের জায়গা তৈরি করে দিয়ে গেল। এই রক্ত কথা বলতে শিখিয়ে দিয়ে গেল। এই রক্ত ভবিষ্যৎ বিপ্লবীদের পথ চলা শিখিয়ে দিয়ে গেল। কিন্তু এই রক্তটুকুন ইতিহাসে পূর্ণ বিপ্লব বলে রচিত হলো না, পূর্ণ অভ্যুত্থান হিসাবে নূতন অধ্যায় তৈরি হলো না। এর পিছনে দুইটিভাবে ইতিহাস লেখা থাকবে। কারা বিপ্লবের জন্য লড়েছিল সাধারণ মানুষ, সেই বিপ্লবকে ধনিক শ্রেণী, বণিক শ্রেণী, ব্যবসায়িক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী গোষ্ঠী, সুশীল গোষ্ঠী কতটা নিকৃষ্ট মানের ছিল। এদেশের যারা মুরব্বী ছিল রাজনৈতিক অঙ্গনে, শিক্ষা অঙ্গনে, সমস্ত জায়গায়, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের যারা কর্ণধার ছিল, তারা কতটা ধ্বংসপ্রাপ্ত মানসিক অবস্থার ভিতরে ছিল, তারা কতটা নিম্ন, হিংস্র, লোভী, স্বার্থবাদী রাজনীতির মধ্যে নিমজ্জিত ছিল। ইতিহাস সেটা নিয়ে গবেষণা করবে, ভাববে, এবং সেই ভাবাভাবির পরে গিয়ে আবার আরেকটা বিপ্লব এদেশেই সংগঠিত হবে। কারণ এই বিপ্লবে এবার কোনো রাজনৈতিক নেতা নেত্রীর পরিবারের কোনো মানুষ মারা যায়নি। এই বিপ্লবে যারা মারা গেছে একেবারেই তৃণমূলের নির্যাতিত, ঘৃণিত, অবহেলিত, নিষ্পেষিত জাতি, মজলুম সম্প্রদায়ের, মজলুম গোষ্ঠীর মানুষেরা, নিম্ন অর্থবিত্ত, নিম্ন শ্রেণী, নিম্ন নাগরিকদের এই বিপ্লবে শহীদ হতে হয়েছে। যারা বিপ্লবের সাথে জড়িয়ে ছিল তারা কেউ শক্তিশালী ব্যক্তিদের ছত্রছায়ার মানুষ ছিল না, যার জন্য এদেরকে, শহীদ পরিবারদেরকে কিছু অর্থকড়ি দিয়ে কিনে নেওয়ার মতো একটা বন্দোবস্ত হইল। আহতদের চিকিৎসার নামে, সম্মানের নামে অভ্যন্তরে একটি ঘৃণার পাত্র হিসাবেই আখ্যায়ন করা হলো। এবং বৃহত্তর একটি বিপ্লবী গোষ্ঠী, যেটার নাম ছিল ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, সেই গোষ্ঠীটাকে মিথ্যা একটি টিউবের ভিতরে পুরে কতক ছেলেপেলেগুলোকে রাজনৈতিকের ভিতরে ঢুকে নিয়ে তাদের সহকর্মী করে নিল। অর্থাৎ যাদের বিরুদ্ধে লড়াই, যাদের বিরুদ্ধে সংগ্রাম, যাদের বিরুদ্ধে সাধারণ মানুষ কথা বলেছিল, তারাই তাদের দলে ভিড়ে গেল। অর্থাৎ একই রং, একই রূপ, একই চরিত্রায়নের ভিতরে মঞ্চস্থ হইতেই তারা রাজনৈতিক সংগঠনে ঢুকে গেল। পথে পড়ে থাকলো বিশাল বড় একটি জনগোষ্ঠী, যারা আন্দোলনের মিছিলের কাতারে ছিল, আন্দোলনের মাথাগুন্তির ভিতরে ছিল, যারা মিছিলকে দীর্ঘ থেকে দীর্ঘায়িত করেছিল, তারা সেই দীর্ঘ থেকে দীর্ঘায়িত পথেই পড়ে থাকলো। কতিপয় কয়েকজন যে রাজনৈতিক সংগঠন করে ওই দুর্বৃত্তায়ন গোষ্ঠীর ভিতরে তাদেরকে দলভুক্ত করে নিল। হয়তো এরাও একসময় এই রাজনৈতিক দলের মতোই, মানুষদের মতোই ঘৃণিত অবস্থায়, ঘৃণিতভাবেই ওই রঙেই রঙিন হয়ে ইতিহাসের বর্জিত পাতায় স্থান পাবে। আর যারা পিছনে বিশাল মিছিলের সংখ্যাগরিষ্ঠতা বাড়িয়েছিল, তারা আবার সেই পথে পথে ঘুরে ঘুরে আবার একটি বিপ্লবের আয়োজন করবে, বিপ্লবের পথে থাকবে। অর্ধ বালতি রক্তে পূর্ণ বালতিতে পরিণত করবার জন্য
পূর্ণ অভ্যুত্থানের সূর্যোদয়ের অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম।